নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ছুটি। বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্তি হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার ও উদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এবারে ওঠ। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া রইল। এইরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, কিন্তু সাহস হইল না। এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলে এক্ষুনি উহাকে রীতিমতন শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আরও একটা ভালো খেলা মাথায় উদিত হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখন শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। মাখন মনে মনে করিল, ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার অমানসিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা হেইয়া, সাবাস জোয়ান হেইয়ো। ঘুরিয়ে এক পাক ঘুরিতে না ঘুরিতেই যখন তাহার গাম্ভীর্য গৌরব তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল, খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মরিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গিহা মুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গুলইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটা অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা পাকা গোপ পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোতা, কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রস সংগ্রহ গ্রহণে প্রবৃত্তি হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল, ফটিকদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না।
বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কইলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কইল, না মা, মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারি না। মাখনকে জিজ্ঞাসা কর। মাখন প্রশ্ন করাতে মাখন আবার আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দেয়া কহিল, ফের মিথ্যা কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপেট ঘাত করিল। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কইলেন, তুই আমার গায়ে হাত দিলিস? এমন সময় সে কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি রে, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময় আনন্দে বেবেদ হয়ে কইলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে। তাহারা অনেকটাই বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যুও হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছে। কিছুদিন খুব সমারোহ গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তার ভগিনীকে ছেলেদের পড়াশোনা, মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা, বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্বরবাবু প্রস্তাব দিলেন, তিনি ফটিককে কলকাতা লইয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফিয়া উঠে, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন মাখনকে যে জলে ফেলিয়া দেয়, মাথায়া ফাটায়, কি একখানা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে রাত্রে তার নিদ্রা হয় নাই। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ ঘুরিলাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছাইয়া মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ অসন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি। তাহার নিজে 3টি ছেলে লইয়া নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়াছে। ইহার মধ্যে সহসা একটি 13 বছরের অপরিচিত অসতী পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হইবে। বিশ্বম্বরের এত বয়স হলো, তো কিছুমাত্র যদি একটু কাণ্ডজ্ঞান আছে। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতন পৃথিবীতে এমন বালাই আর নেই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেকও করে না, তাহার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নয়। তাহার মুখে আদো আদো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, কথামাত্রই প্রগণ্যতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানুন রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটা তাহার একটি কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য কণ্ঠস্বরে মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশবে যৌবনের মধ্যে অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও যেন ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্বস্তি সম্বন্ধে সর্বদা লজ্জিত, ক্ষমাপ্রার্থী হয়ে থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি যে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু
কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণ প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রবহীন পথেও কুকুরের মতন হইয়া যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহশূন্য বিরক তাকে পদে পদে কাটার মতন বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোভের দুর্বল জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুগ্রহের মতন প্রতিভাত হইয়াছে, এইটে ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিবা ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পরকে যাও, তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়াই কেবল তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বো বো শব্দ উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাহারে নাই রে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীটির দিনের মধ্যে যখন তার ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা, সর্বোপরি সেই অত্যাচারিণী মা অনানিহিষী তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। জন্তুর মতন এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা ছিল, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময় মাতৃহীন বৎসের মতন কেবল একটা আন্তরিক মা কন্দন, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবল আলোড়িত হইত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক তার ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গদর্ভের মতো নীরব সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়িয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বীপ্রহরে রৌদ্র কোনো একটা ছাদে একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত, তার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজে পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইল, একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিল। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অসহ্যবোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামিরা কাছে নিতান্ত অপরাধীর মতন গিয়া কহিল, বই হারাইয়া ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তি রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারিনি। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশিয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিত, গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে, বুঝিতে পারিল ব্যায়াম বোধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যায়ামটাকে যে কিরূপ একটা অকারণে অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া কাউকে কখনো কারোর কাছে সেবা পাইতে পারে এইরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল।
পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘর খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার মুষলধারে আবনের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়েছে। দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাতমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, চক্ষু লোহিতবর্ণ, থরথর করে কাঁপিতেছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলেলো করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। সব মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিল, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে এ কর্মভোগ, দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই। নিজে ছেলেদের সহিত নায়ক অনেক খিটখিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠে কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়া এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মীলিত করিয়া কড়িকাঠির দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্বরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণতপ্ত হাতখানি হাতের তালুর উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার ভিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফেলফেল করিয়া চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ ফিরিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোকে তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরের দিন কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্বরবাবু স্থিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতিজ্ঞা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দে বাও মেলে না, কলিকাতে আসিবার সময় কতটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছে। খালাসির কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদের অনুকরণ করুস্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে। ভালো গ্রাসে ফেলি রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতন ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্বরবাবু বহু কষ্ট তাহার শোকাচ্ছন্ন নির্বৃত্তে করিলেন। তিনি লজ্জার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, সোনামানিক আমার। ফটিক যেন সে অতি সহজে তাহার উত্তর দিয়া কহিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, ভাবধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকে লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিলেন, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হবে। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো।